পত্রপত্রিকায় রিপোর্টার টেলিভিশনে যদি একটা রিপোর্ট করে না, এই জনপদের মানুষ শান্তিপ্রিয়, তারা একজন একজনের কেস মামলা নাই, নিজেদের মধ্যে হানাহানি মারামারি নাই, এলাকার প্রত্যেকটি মানুষ কর্মজীবী, এখানে কোনো মানুষ বেকার নাই, এখানে কোনো মানুষের অভাব অনটন নাই। একজন গরিব মানুষ সে দুইটা গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগি পালে, কিন্তু নিজের কর্ম করে খায়। আমরা চাই যে এইভাবে এলাকার মানুষের জন্য একটা সম্মানজনক পরিবেশ এলাকায় তৈরি হোক। এলাকার কোনো মানুষ যেন ঘর বাড়িহীন না থাকে, প্রত্যেকের জন্য একটা মাথা গোঁজার ঠাই থাকে, সারাদিন কাজকর্ম শেষে দিনে যেন ঘরে ঘুমাতে যাবে তার এই ঘরটুকু যেন থাকে। অনেকগুলো আশ্রয়ন কেন্দ্র গলাচিপা 10 মিলিয়া হয়েছে, এইটা একটা দুর্গম চরাঞ্চল, সেগুলো নৌবাহিনী করেছিল অনেক আগে, দেখা যায় অনেক 30 বছর 35 বছর হয়ে গেছে, 3 টুন জঙ্গে ধরে শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করবো এগুলো মেরামত করার, কিন্তু কোন মানুষ সামাজিক ভাবে এগুলো ইউনিয়ন, এগুলো সেন্ট্রালি সম্ভব না। প্রত্যেক ইউনিয়নে আমরা যেটা নির্বাচনের আগে বলেছিলাম, দলের বাইরেও আমরা একটা সামাজিক, সেটা যেই নামে একটা কমিটি করে দেবো, সেখানে মসজিদের ওই ইউনিয়নের একজন গণ্যমান্য আলেম থাকবে, একজন স্কুলের শিক্ষক থাকবে, কলেজ থাকবে একজন কলেজের শিক্ষক থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল যারা করে তারাও তো সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এরকমের তাদের মধ্যে থেকে 2-4 জন থাকবে, একটা কমিটি থাকবে, তারা এইগুলো দেখভাল করবে। কোন যুবক ছেলেরা, তরুণ ছেলেরা বেকার থাকবে, তার কাজ করতে হবে, এখানে করুক, ঢাকায় চাকরি করুক, কাজ করতে হবে, কাজ নেই, বেকার থাকা যাবে না। এবং আমাদের এই এখানকার মানুষ বিদেশ যায় কম। আমি যেহেতু এই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছি, একটা হচ্ছে এই অনেক যাওয়া একটু ব্যয় বহুল হওয়ায় অনেকে যায় না, তো এখন আমরা সরকারি ভাবে একটা রেট নির্ধারণ করে দিচ্ছি যেন অতিরিক্ত পয়সা মানুষের কাছ থেকে দালালরা কিংবা থার্ড পার্টি না নেয়। প্লাস হচ্ছে সরকারি ভাবেও কিছু দেশে নামে মাত্র খরচে যাওয়া যায়, তার জন্য ভাষা জানতে হয়। ওই দেশে যে আপনি যাবেন, কৃষি কাজ করতে যাবেন, অনেক দেশে কৃষি মৌসুম, দক্ষিণ কোরিয়া অনেক দেশে নেয়, কিন্তু আমাদের মতো এরা ম্যানুয়াল পদ্ধতিতে বা হাতে করে সব যন্ত্রপাতি, ধান রোয়া, ধান কাটা, কাজে মেশিন অপারেট করতে হয়। তো এই কাজগুলো তো জানতে হয়, নাহলে তো ওই দেশে যে মেশিন নষ্ট করে ফেলাবেন। এই কারণে আমাদের দেশের মানুষের বদনাম, যারা কাজ জানে না, বুঝছেন, যারা ক্লিনিং করতে জানে, এখন ওই বিদেশের বা ঢাকা শহরে বাসা বাড়ি ক্লিনিং করে, সোফা ক্লিনিং করারও মেশিন আছে, ফ্লোর ক্লিনিং করার মেশিন আছে। এগুলো যদি আপনি না চালাইতে জানেন, তাহলে আপনার চাকরি দিলেও তো আপনার যে চাকরি দেবে সে বলবে না বাংলাদেশি লোক কাজ জানে না, পরে নেবে না। সেই কারণে আমরা সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রেনিং সেন্টার গুলো আছে, 110টা ট্রেনিং সেন্টার বাংলাদেশে আছে। এমনকি আপনারা তো অনেকে জানেন, এই 10 মিনিটেও একটা ট্রেনিং সেন্টার আছে। গলাচিপাতে একটা ট্রেনিং সেন্টার আমরা করার নির্দেশ দিয়েছি, আশা করি হবে। তো এই ট্রেনিং সেন্টারে আপনারা যদি যুবকরা, তরুণরা কিছু ট্রেনিং করে, তাহলে তাদের বাইরে, তারা কিছুটা কম খরচে বাইরে যেতে পারবে। এবং নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী অবশ্যই আমরা গলাচিপা 10 মিনিট থেকে কিছু লোক সরকারি যে খরচ, যেটা বেসিক খরচ, সেই বেসিক খরচের বিনিময়ে আমরা ইনশাল্লাহ বাইরে পাঠাবো। তো কেন পাঠাবো? আমরা তো এলাকার উন্নয়ন, এলাকার যুবক তরুণদের 5 জন যাবে, 10 জনের জন্য অনুপ্রেরণা, উৎসাহ, যেটা অমুকে দক্ষিণ কোরিয়া থাকে, চায়না থাকে, আমরা একটু যাবো বাইরে, এই উৎসাহটা যেন তৈরি হয়। আমাদের ছাত্ররা, আমাদের স্কুল কলেজে যারা শিক্ষক আছেন, তাদেরকে বলবো যে আপনারা ছাত্রদেরকে ভালো ফলাফল করতে উৎসাহিত করতেন, ভালো মানে বড় স্বপ্ন দেখাবেন। আমরা চরাঞ্চল থেকে জন্মগ্রহণ করে, দুর্গম চরাঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখান থেকে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটা দল প্রতিষ্ঠা করেছি, দলের সভাপতি, একটা রাজনৈতিক অবস্থান তৈরি করেছি এই অঞ্চল থেকেই। সুতরাং আমাদের অন্যান্য ছেলেমেয়েরাও তো পারবে, কেন পারবে না? কিন্তু আপনাদেরকে তাদেরকে সেই পরিবেশটা দিতে হবে, উৎসাহ উদ্দীপনাটা দিতে হবে। যেহেতু রাত্রে অনেক হচ্ছে, 10টা, সবাই ঘুমাবেন, একটু ভালো থাকবেন। আমার যেটা কথা ছিল যে চাঁদাবাজি, কোন খেয়াঘাট থেকে, লঞ্চ ঘাট থেকে যারা অতিরিক্ত পয়সা নেয় আপনারা জানাবেন। আমি প্রাথমিকভাবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক একটা অফিস নেই, গলাচিপা একটা ভালো অফিস নিয়ে ওখানে একটা বক্স করে দেবো, অভিযোগ বক্স। যারা আছে, যারা কিন্তু চিন্তা করেন নেতাদেরকে সরাসরি জানাইতে চান না, বক্সে ফেলাই দিয়ে আমরা এটা করে দেবো ব্যবস্থা। আর নেতাদের মাধ্যমে জানাইলে আমরা সেটার ব্যবস্থা নেব। কোন ঘাট থেকে অতিরিক্ত পয়সা কেউ নিবে না। হরিদেবপুরে একটা খেয়াঘাট, আপনারা জানেন, আশ্চর্য বিষয় যে আগে ওই খেয়াঘাট হচ্ছে শিবুলাল দাস নামক ভদ্রলোক, সে ইজারা নিয়ে পরিচালনা করত। তো এখন ওইটা সে আবার আদালতেরও আপনার একটা বলা চলে ভুলভাল বুঝাইয়া সে রায় নিয়ে এসেছিল তার পক্ষে। রায়টা কি নিয়েছে?
বিএনপি জামাতের হরতাল অবরোধ আন্দোলনের কারণে সে বিগত দিনগুলোতে ইজারা নিয়ে এই ঘাট সে ভোগ করতে পারেনি। তো আদালতের কাছে প্রতিকার চাইছে যে তাহলে আমার এখন ব্যবস্থা করেন, আমার আরো কয়েক মাস খাওয়ার ব্যবস্থা করে দেন। ওকে, আদালত আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের কথা শুনে দিছে যে ওকে তাহলে বিএনপি জামাতের আমলে খাইতে পারে, আওয়ামী লীগের লোক তারা কিছুদিন খাইতে দাও দেশে আদালত। সে আদালতের রায় না খাইতেছে। আমার নৌকার মাঝিরা তারা এখন আদালত করছে যে সে যে ভুলভাল বুঝাইয়া বুঝুন বাজুন বুঝে আদালত থেকে রায় নিয়ে আইছে, এটা সঠিক না, বরঞ্চ সে এখানে প্রতারণা করছে। আদালত স্টে করে দিয়েছে 3 মাসের জন্য। এখন মাঝিরা তাদের শিবুলাল দাসের মজুদ করবে, এই কারণে একটা নিয়ম বাইন্ধে দিয়েছিল যদি একটু সমস্যা মানুষের হয়, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আবার কিছু সমস্যা আপনার মানতে হবে। কারণ এই তেলের সংকট হচ্ছে আমাদের দেশের বাইরে থেকে তৈরি হয়েছে। কাজে আমরা যদি আগে থেকে সতর্কতা সঠিক পদ্ধতি অবলম্বন না করি তাহলে বিপদ আছে আমাদের পুরো জাতি। তেল ছাড়া দুনিয়া অচল। এখন এই যে মধ্যপ্রাচ্যে যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ যদি আরো চলতে থাকে 1-1.5 মাস, তাহলে বাংলাদেশে একটু তেলের ব্যবহার কমাইতে হবে। স্বাভাবিকভাবে সরকার তো সেই ব্যবস্থায় নিবে, ঠিক আছে। অনেকের কাজ যায় মোটরসাইকেল নিয়ে ঘুরবে, দরকার নাই তেলের। যখন ওই লিটার বাইন্ধে দেবে তখন সে অনেক ক্ষেত্রে ঘুরতে যাওয়ার লোক কষ্ট করে তেল কালেকশন করবে না, একান্ত যার প্রয়োজন সেই একটু করবে। কিন্তু আমাদের এখানে যখন আমাকে জানাইছে যে আমাদের মাছের ট্রলার, তরমুজের ট্রলার, এরা তেল পায় না, একটা সমস্যা তৈরি হচ্ছে কৃষকদের, তখন আমি প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন ওকে এই অঞ্চলের জন্য তেলের একটা সুব্যবস্থা করবে। এবং আমি বিএনপির গলাচিপার উপজেলার সদস্য সচিব আলতাফ ভাই, পায়রা পাম্প আমরা বলেছি একটা পাম্পকে তো ডেডিকেটেড করতে হবে এইখানে, তাহলে আপনি এই ব্যবস্থা নেবেন, মন্ত্রীকে আমরা জানাইছিলাম। তো এর মধ্যে তো আবার ঈদের সময় সরকার ওই লিমিট তুলে দিচ্ছে। এখন বোধ একটু আবার সমস্যা হচ্ছে। প্রকৃত অর্থে আমাদের দেশের কি বলবেন, আমরাই তো সেই মানুষের মধ্যে, আমিও তো একজন। মানুষের কিছু অসততা আছে যে আপনার একটু সমস্যা তৈরি হলে আরো সমস্যা আরো বাড়ায় দেয়। তেলের যেটুকু সংকট, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মানুষ নিজেরা সংকটটা বাড়াই দিতে আছে বলে তেল নাই দিতে পারে, তারপরে বলে না পুরাই গেছে। তো এইগুলোর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটরা অ্যাকশন চালাইতেছে, ইউনোরা অভিযান চালাইতেছে। আমি তাজ্জব বলে গেছি, চর বিশ্বের চরকা ধরে শুনলাম প্রায় 250 টাকা তেলের লিটার নেয় নাকি অনেক ক্ষেত্রে। তো নিশ্চয়ই বোধ হয় এইদিকে এরকম হইতে পারে কিছু কিছু জায়গায়। এইগুলো যদি করেন যারা, আমাদের কানে গেলে কিন্তু ইউনো সাহেব তো শুনতেছে এখানে আছে, তাহলে কিন্তু এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত দিয়ে শাস্তিও দিয়ে দেবে, জরিমানা হয়ে যাবে। এই তেলের নিয়ে তেলস্পতি করে মানুষের বিপদে ফেলাইবেন না, এটা আমাদের অনুরোধ। দ্বিতীয়ত হচ্ছে এই ট্রলার যারা মাছ ধরে, ব্যাট জাল বায়, ওই যে চর পরে ওই জাল বায়, এগুলো ইজারা দেওয়া হয়। রেঞ্জ কর্মকর্তারা বনের, তারা নিজেরা এই ধান্দাবাজি করার জন্য এই কাজ করে, আমি এই যেটা শুনতেছি। এইবার আমরা বলছি যে কোনো ইজারা দেওয়া হবে না, কেউ ইজারা নেবেন না। যার জাল আছে সে মাছ ধরতে যাবে। কেউ যদি পন্ডিতি করে ইজারা নেন না, না আমি একাই খাবো, তাহলে কিন্তু আপনার খাওয়ার বন্ধ, পরিষ্কার করে দিচ্ছি। আপনারা যখন কেউ ইজারা নেবেন না, তাহলে ওরা আর আগামী থেকে ইজারাও দিবেন। বুদ্ধি আছে, কৌশল আছে তো নাকি? ইজারা আপনারা নেন দেখে তারা দেয়, আপনারা নিবেন না, ওপেন থাকবে, সবাই মিলে মাছ ধরবে। এইখানে চরে মানুষ মাছ ধরে কষ্ট করে, এখানে আপনার কৃষি ইজারা কোন এই গলাচিপা 10 মিনিট কোনো চর ইজারা নেবেন। আর বনের কর্মকর্তাদের আমরা খোঁজ দিচ্ছি, আমরা অনেকের বিরুদ্ধে জানতে পারছি, অনেকেই এই কৃষকদের কাছ থেকে, এবং অনেকে ট্রলারে যারা আমরা শুনেছি জেলেরা মাছ ধরতে যায়, তাদের কাছ থেকেও এই নৌ পুলিশের অনেকে হয়রানি করে পয়সা নেয়। এইটা যদি আপনারা শুনেন, আপনারা 2-1টা কাজ করেন, দেখবেন সব সোজা হয়ে যাবে। আকার ইঙ্গিত একটু কৌশলে কথা বলবেন না, খালি ভিডিও করবেন। টাকা পয়সা চাইলে দেবেন, দিয়া ভিডিও করবেন, তারপর চাকরিটা আমরা দেবেন। কারণ এটা প্রমাণ তো লাগবে। জানেন, মৌখিক ভাবে যদি আপনি বলেন ভাই আমার 5 লাখ টাকা নেছে, এটা তো প্রমাণ নেই, আমি কিছু করতে পারবো না। তো এভিডেন্স রাখতে হবে। দেখেন একেবারে সুজার মতো সব সোজা হয়ে যাবে। যারা মাছ ধরেন কিংবা ঘাটে ঘটে কোনো জায়গায় সমস্যা আসছে, করে খালি ভিডিও রাখবেন, এই হচ্ছে সবচেয়ে ডোক না। আপনাদের মোবাইল আছে। যাই হোক, আপনাদের আল্লাহ মঙ্গল করুক, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছি, আল্লাহ কবুল করেছে। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আপনাদের সেবা করব, আপনাদের উপকার করবো, আপনাদের কল্যাণ করবো, এটি আমার লক্ষ্য। ছোটখাটো কোনো বিষয় যদি হয়ে থাকে সেটা একটু জানাবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। কারণ আমার আশপাশে আছে সবাই যে ভালো মানুষ সেটাও তো না, এই সমাজে কিছু ঘটনা একটু ঘটে যেতে পারে, কিন্তু সেটা আমরা সমাধান করবো। এইটুকু বলতে পারি, আমার কাছের লোক হইলেও আমার নীতি আদর্শের পরিপন্থী কাজ কেউ করলে সেটাতে আমরা বিন্দুমাত্র সাপোর্ট দিব না।
আর যেহেতু সংক্ষিপ্ত ভাবেই আসলে এই মকবুল ভাই যেটা বলছিলাম যে আপনি কয়েকটা চেয়ার রাখেন, যারা একটু থাকবে একটু কথাবার্তা বলবেই, সেই কারণে তো সবাইকে জানাইতে পারে নাই। অনেকে মন খারাপ করতেন, ভাই আমরা জানি না, আমাদেরকে বলে নাই, মিছিলে ডাকছে এখন আমাদেরকে বলে নাই। আসলে বিষয়টা সময় সংক্ষিপ্ততার কারণে ওই হয়তো জানাতে পারে নাই। ইনশাল্লাহ আপনারা যারা নির্বাচন করেছেন, মাঝে ছিলেন, আপনাদের উপকারের কথা অবশ্যই আমার মনে আছে। আপনাদের পাশে আমি আছি, আপনাদের সাপোর্টের কারণে আমি এমপি হতে পেরেছি, মন্ত্রী হতে পেরেছি, সুতরাং আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগে সে বিএনপি করবে, গণ অধিকার করবে, জামাত করবে, চরমনাই করবে, অন্য দল লাগে, যা ভালো লাগে সে সেটা করুক, কিন্তু যেই দল আইনগত ভাবে নিষিদ্ধ সেই দলের কার্যক্রম করলে তো পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নিবে। সেই দলের কার্যক্রম চলবে না। এটার জন্য আমরা খুব সমালোচনার মধ্যে পড়েছিলাম। নির্বাচনের পরই বন্যাতলীরা কোন জায়গায় 5টা ছেলে মেয়েরা মানে রাতে নাকি আমি জানি না ভোরে কার্যালয় খুলে, তারপরে আওয়ামী লীগের কার্যালয় খুলে তারা আপনার 10 মিনিট হয়েছে রতনদের হয়েছে। এই দুইটা জাতীয় পত্রিকায় নিউজ হয়েছে। এখন সাবেক একজন উপদেষ্টা সরকারের, আমার একসময় শিষ্য ছিল, আন্দোলন ছাত্র আন্দোলনের কর্মী ছিল, পরে উপদেষ্টা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ছিল। আর সে তো মিডিয়াতে বক্তব্য দিয়েছে যে আমরা দেখতে পাচ্ছি গণ আন্দোলন নেতা ডাক্তার বিপি নূর ভাই এলাকায় সে আওয়ামী লীগ পুনর্বাসন করছে। আমি তো জানি না, আমি তো আওয়ামী লীগকে দায়িত্ব নেই যে আমি আওয়ামী লীগকে ওপেন করে দেবো, সেটা আমি বলি না। আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা অবস্থান আমরা জানাইছি যে আওয়ামী লীগ যারা করছে সবাই খারাপ না। তারা যদি কেউ রাজনীতি করতে চায়, রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার, কোন দল করে। আওয়ামী লীগ আইনের দৃষ্টিতে নিষিদ্ধ, এখন আওয়ামী লীগ করতে পারবে না, কার্যক্রম করতে পারবে। যদি আইন তাদেরকে অ্যালাউ করে রাষ্ট্র সরকার, তখন আওয়ামী লীগ নামে করবে। এখন যদি সে অন্য দল করে, বিএনপি করুক, জামাত করুক, গণ অধিকার করুক, যেই দল করুক, সেটাতে তো আমরা বাধা দিতে পারবো না। কিন্তু এলাকায় যারা দীর্ঘদিন মানুষকে জ্বালাইছে, মানুষের জুলুম করছে, চাঁদাবাজি, দখলবাজি, হামলা, হয়রানি, তাদের তো এলাকার মানুষই খোঁজে কিছু বিরায়। সেই জায়গা থেকেও আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমি চাই যে অন্তত আপনারা ভালো থাকেন, আপনাদের মধ্যে একটা সামাজিক সম্পর্ক থাকুক, সম্প্রীতি থাকুক। জাতীয় নির্বাচন হয়েছে, আমার এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন 3 জন, তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, ক্ষোভ নাই, রাগ নেই, তারাও প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে দাঁড়াইতেই পারে। সামনে স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেকে দাঁড়াবে, মেম্বারই দাঁড়াবে, চেয়ারম্যানই দাঁড়াবে। যে জনগণের কাছে যেতে পারবে, জনগণের মাঝে উপস্থাপন করতে পারবে, জনগণ যার প্রতি আস্থা বিশ্বাস রাখবে, তাকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করবে। কিন্তু এই নির্বাচন কেন্দ্র করে, রাজনীতি কেন্দ্র করে হানাহানি, মারামারি, এইগুলো বন্ধ করতে হবে। আমরা এই গলাচিপা 10 মিনিট থেকে আগে এই মারামারি, হানাহানি, সংঘাত, সহিংসতা এগুলো বন্ধ করতে চাই। এবং এই যে জমি জামা নিয়ে বিশেষ করে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, তারপরে ওই চরের জমি টমি, আমাদের কিন্তু পরিষ্কার যে যিনি লিগাল ভাবে দলিল আছে যান, সে কিন্তু জমি পাবে। আমার কাছে যদি কেউ যায়, আমি পুলিশ প্রশাসন ইউনোকে একটা কথাই বলে দিই যে আইনগত ভাবে যার অধিকার তাকে বুঝাই দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন, পরিষ্কার। তো সেই ক্ষেত্রে যাদের ভেজাল আছে জমি জামা, এইগুলা এর অফিসে না হইরা এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় আপনি একটা সালিশি করে দেন। অযথা কেউ বুদ্ধিতে মামলা করবেন, সে আপনার বিরুদ্ধে 8টা মামলা করবে, কোর্টে ওখানে হাজিরা দিতে দেবেন, হাইকোর্টে দেবেন, নিজে শারীরিক ভাবে কষ্ট পাবেন, মানসিক ভাবে কষ্ট পাবেন, অর্থদণ্ড যাবে। কাজে এই সমস্ত ফাও ঝামেলার মধ্যে, যেটা আগে নির্বাচন আগে মামুন ভাইয়ের কাছেও গেছিল, বিএনপির লোক, সাধারণ লোক, গণ অধিকারের লোক, মাঝিরা সব পক্ষের লোক আছে, কারণ এখন তারা সব দিকে হাত রাখছে যে যেই ক্ষেত্রে সুবিধা বা সাপোর্টটা পায়। সেখানে আমাদের কোনো সাপোর্ট লাগে না। আদালতের রায় পাইলে আদালতের রায় মন্ত্রী মানতে বাধ্য, প্রধানমন্ত্রী মানতে বাধ্য, যে আদালতের রায়। তো আদালতের রায় অনুযায়ী সে ওইখানে তারা আপনার ওই ইশারা তুলতেছে। পত্রিকার 2-1 জায়গায় নিউজ করাইতেছে যে গণ অধিকারের লোক, এই আপনার বিএনপির লোক কিংবা মন্ত্রীর লোক, এইটা বলে দেখেন। এইখানে তো আমার তো কোনো ইনভলভমেন্ট নেই। আমি লক্ষ্য করলাম এটা কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেহেতু জাতীয় পর্যায়ে আমাদের একটা সম্মান আছে, অবস্থান আছে, আমরা সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়ম, জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বিতর্কিত করার জন্য এই ধরনের নিউজ টিউজ করায়। সে গোলাম মোল্লা রনি ভাইকে দেখছেন নানান ভাবে
ইউটিউবার কিছু ফেসবুকে ভিডিও বানাচ্ছে, একটা এমপি ছিলেন, শিক্ষিত মানুষ, পত্রপত্রিকা এলাকায় টক শোতে কথা বলা, সম্মানিত মানুষ, আর যার বিরুদ্ধে কথা বলে তারা দেখা যায় তার বিরুদ্ধে লাগে। এখন আমরা কথা বলি রাজনৈতিক ভাবে অনেকে সমালোচনা করে দেয়, আমাদের পেছনে অনেকে লাগে জাতীয় পর্যায়ে থেকে এইখান থেকে এই নিউজ করেন, অথচ আমি এইটা জানি না, যেটা আমার একটা পছন্দ নাকি বাইরে পাবলিক ভাবে আচ্ছা বিভিন্ন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে যে দেখো তার এলাকায় তার লোকের এটা করছে, অথচ এখানে কিন্তু আমার লোক নাই, আমিও কিছু জানি না, এটা বিষয়ে আমার কোন সমর্থনও নেই। কিন্তু আমরা একটা কথা বলেছি যে আমরা জনগণকে স্বস্তি দিতে চাই। প্রধানমন্ত্রী যেটা নির্দেশনা, আমরা বলছি যে জনগণের ভোগান্তি তৈরি এমন কাজ করবেন না, জনগণের জন্য কল্যাণমূলক কিছু করেন, জনগণের কাছে যা নতুনত্ব কিছু দেন। তো নতুনত্ব আমি কি দেব? আমি বলেছি যে এই হরিদেবপুর খেয়াঘাট, আলোচিত খেয়াঘাট আগামী বছর যারা ইজারা নেবেন 5 টাকা করে যারা ভাড়া নিতে পারবেন তারা ইজারা দিবেন, যারা পারবেন না তারা দিবেন না। তাহলে জেলা পরিষদ খাস কালেকশন করবে, জেলা পরিষদ টার্গেট নাই, সে কম পয়সায় ওইখান থেকে পার করবে। আমরা এটা বলেছি, আমি ফেসবুকে বলেছি, এটা গোপনে কানে কানে কিছু বলেছি, সেটা নিয়ে পত্র থেকে নিউজ হয়েছে। তো আমরা আমাদের এই সব ঘাটগুলোকে আমরা আবার রিভাইজ করবো, পুনর্মূল্যায়ন করবো, যে যেই ঘাটে আদৌ টাকা নেওয়ার দরকার নাই সেই ঘাট থেকে টাকা নেবে। যেমন উল্লেন্যার এই আপনারা ট্রলারের ঘাট নিয়ে অনেকে বলছেন, এখন কথা হচ্ছে বাবা এইগুলা অনেকদিন ধরে আইন আদালত বিধিবিধান নিয়ম কারণের মধ্যে দিয়ে এই সমস্ত টেন্ডার ইজারা গুলো হয়। এখন চাইলে আমি রাতারাতি বন্ধ করতে পারবো না, আমার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে বন্ধ করতে হবে। আমরা এই অর্থ বছরে তো টেন্ডার কল করেছে, আগামীতে এগুলো যেগুলো খ শ্রেণীর ঘাট সেগুলো খতে, যেগুলো গতে নামানো সেগুলো গতে নামানো, ভাড়া কমানো, ইজারা কমানো, এইগুলো নিয়ে আমরা একটু কাজ করবো আগামীতে ইনশাল্লাহ। এবং যারা ইজারা নিচ্ছেন তাদের প্রতি আমার আহ্বান, এই অনেক ক্ষেত্রে বলতো যে হরিদাপুরের পরে একটা ব্যাগ নিয়ে গেলে বাজারের ব্যাগ সেটার জন্য 50 টাকা নাকি চার্জ করতে, সেই রকমের খেয়াঘাট থেকে যারা এগুলো করেন ভালো হয়ে যান, এগুলো করবেন না। গলা চিপা 10 মিনিট এতদিন ধরে তেলের সংকট ছিল না, তো তেলের